যে ধরেন আপনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা খুব ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করছে যুদ্ধ শুরুর আগে থেকে, এবং যুদ্ধকালীন সময়েও তাদের বলা হচ্ছে, মার্কিন প্রেসেই আলোচনাটা হচ্ছে যে ইসরায়েলে যে ড্রোন যে আক্রমণটা, মিসাইল আক্রমণ ইরান করছে, তার কিছু কিছু আটকে দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করছে, কিন্তু প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা বলছে না। ডোনাল্ড ট্রাম্প এখনও প্রকাশ্যে যুদ্ধে অংশগ্রহণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্যটা নিয়ে হাজির হননি এখনও পর্যন্ত। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করুক, মিসাইল কাঠামো ধ্বংস করুক, এবং ইসরায়েলি যে সেনাপতিরা যারা আছে, যাদেরকে হত্যা করেছে, বৈজ্ঞানিক আছে যারা তাদের হত্যা করেছে, এতে কিন্তু তারা তাদের সায় আছে। এবং এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা খামেনি সাহেব, ওনাকে এখন হত্যা করলেই সমস্যার সমাধান হবে বা এটা তারা মনে করছে, এবং তাকে হত্যা করা হবে কি না এটা নিয়েই কথাবার্তা, যেটা আপনাদের রিপোর্টেও আমরা শুনলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা অন্তত আমার ব্যক্তিগত ধারণা বা এই মধ্যপ্রাচ্যকে দেখার অভিজ্ঞতার আলোকে যেটা বলবো, যে ইরান ইরাক এক নয় কিন্তু, এবং আজকে কিন্তু নেতানিয়াহু সাহেব বলেছেন কথাটা, এবং তার ডিফেন্স মিনিস্টার বলেছে যে খামেনিকে সাদ্দাম হোসেনের ভাগ্যবরণ করতে হতে পারে। তার অর্থ তারা একটা রেজিম চেঞ্জের কথা ভাবছেন বা বলছেন প্রকাশ্য। এবং গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প G7 সামিট থেকে যে ফেরত আসলেন, এখন তাদের কোনো বড় পরিকল্পনা আছে কি না আমরা আন্দাজ করতে পারি, কারণ তিনি তেহরান থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এটা বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা তিনি প্রত্যাবর্তনকালীন সময়তেই বলেছেন। তার অর্থ কি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মিলে তেহরানে কোনো একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, যে পরিকল্পনায় তারা সৈন্য নামাতে পারে, তারা তেহরানে আক্রমণ চালাতে পারে, এবং সেই কারণেই কি তারা সিভিলিয়ান বা নাগরিকদেরকে বলছে তোমরা তেহরান থেকে সরে যাও। এটা আমরা জানি না, এটা আন্দাজ করছি এখন। একটু আগে আপনি রাশিয়ার কথা বললেন, রাশিয়া আলোচনার প্রস্তাব দিয়েছে বা চীনারও দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে কেউ ইরানের পাশে সক্রিয়ভাবে দাঁড়াবার মতো কেউ নাই, ইরানকে একাই কিন্তু লড়তে হচ্ছে। তবে এখানে একটা কথা অভিজ্ঞতার আলোকেই যেটা মনে করা যেতে পারে, সেটা হলো যে ইরান ইজ এ সিভিলাইজেশনাল নেশন। তো কাজেই ইরানের এই সিভিলাইজেশনাল প্রাইডটা কিন্তু আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা জগতের সাথে তাদের লড়াইটা অন্তত কম করে হলেও 1953 সাল থেকে, কিন্তু অর্থাৎ 53 সালে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা ইঙ্গো মার্কিন প্ল্যানের অংশ হিসাবে, তারপর থেকেই কিন্তু পাশ্চাত্য জগতের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছে। এবং তারা তখন এই আগে যে রাজা পাহলভি ছিলেন তাকে বসায় সেখানে, তার বিরুদ্ধেই কিন্তু, এবং সেটা শুধু রাজা পাহলভি না, রাজা পাহলভি এবং ইঙ্গো মার্কিন আতাত, এর বিরুদ্ধেই কিন্তু ইসলামী আন্দোলন 79 সালে জয়লাভ করে। তো কাজেই ইরানের এই ঘটনা প্রবাহটা কিন্তু ইরানিরা, আমার ধারণা, তারা তাদের জেনারেশনাল একটা ইস্যু হিসাবে দেখছে, ব্যক্তি পর্যায়ে নয় কিন্তু। তো কাজেই আপনি খামেনি যদি আজকে না থাকেন, তাহলে এটা ইরানিরা পথহারা হয়ে যাবে, এটা মনে করবার তো কোনো কারণ দেখছি না। কারণ তারা কিন্তু ইন্টারজেনারেশনাল, অন্তত 2-3টা জেনারেশন এই প্রক্রিয়ার সাথে পরিচিত, এবং তারা তাদের মধ্যে যে বোধটা আছে তাদের সম্পর্কে, এর সাথে সম্যকভাবে তারা পরিচিত। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্য দিয়ে ইরানে 1-2জন ব্যক্তি পরিবর্তনের মধ্য দিয়ে যে পাশ্চাত্যের লোকজন বা পাশ্চাত্যের ব্যাপারে তাদের মতের পরিবর্তন হবে, সেই ইঙ্গিত কিন্তু পাচ্ছি না। এবং বিশেষ করে যখন এইরকম আপনি একটা জাতিকে পর্যুদস্ত করলেন প্রকাশ্যে, তাদের আক্রমণ করছেন বিনা প্ররোচনায়, তাদেরকে হিউমিলেট করছেন, যে কোনো মানুষই সরকারের বিরোধী হতে পারে, কিন্তু দেশ বা জাতি হিসেবে যখন আপনি আক্রমণের মুখে পড়েন এবং সেটা যদি অন্যায় আক্রমণ হয়, মানুষ কিন্তু সেটা গ্রহণ করে না। কাজেই এখনকার একেবারেই অনিশ্চিত। তবে আমি শেষ করছি, শেষ পর্যন্ত গিয়ে যে আজকে ইরানি ফরেন মিনিস্টার বলছিলেন আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না,
এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা আলোচনায় বসে এই পারমাণবিক বিষয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করতে আগ্রহী। তার অর্থ এখনও তেহরান একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছে যদি উপযুক্ত প্রস্তাব আসে তাহলে হয়তো তারা এটা গ্রহণ করতে রাজি হবে, এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে তাহলে সেটা ইসরায়েলকেও নিবৃত্ত করতে হয়তো সহায়তা করবে।